আসসালামু আলাইকুম। তোমরা যারা আইএসটি এবং ম্যাথসে অ্যাডমিশন এক্সাম দেবে তাদের জন্য বায়োলজির আজকের ক্লাসটি, আমরা গত ক্লাসে 3 এবং 4 অধ্যায় কমপ্লিট করেছিলাম। তার আগের ক্লাসটাতে দ্বিতীয় অধ্যায় এবং তোমার তৃতীয় অধ্যায়, প্রথম দ্বিতীয় অধ্যায় ক্লিয়ার করেছিলাম, মানে প্রথম দিনে। তারপর সেকেন্ড ক্লাসে দ্বিতীয় এবং তৃতীয় এবং চতুর্থ ক্লাস ক্লিয়ার করেছি। এন্ড আমরা এক্সামও নিয়েছি। তোমাদের গত ক্লাসের রেজাল্টটাও ছিল অনেক ভালো। আই হোপ তোমরা হয়তো ভালো করে প্রিপারেশন নিয়েছিলে বা ভালো করে পড়াশোনা করছো। ধন্যবাদ সবাইকে। এভাবে তোমাদের পারফরমেন্সকে বজায় রাখো এবং ভালো করে এক্সাম গুলো দাও, যাতে তোমাদের আইএসটি ম্যাথস এর সিট গুলো একদম কনফার্ম হয়ে যায় তোমার নামে, বুঝতে পারছো? তো তোমাকে ফুললি ফোকাস করে একদম ভালো করে যেভাবে পারফরমেন্স দেখাচ্ছ, ভালো রেজাল্ট গুলো 90% বা 90% আপ করতেছো, এইভাবেই কন্টিনিউ করো। যদি এভাবে কন্টিনিউ করো, আশা করা যায় ভালো রেজাল্ট আসবে। তো যারা এখন আমাদের পেইড ব্যাচে ভর্তি হয়নি, তারা দ্রুত আমাদের পেইড ব্যাচে ভর্তি হয়ে যাও, কারণ আমাদের পেইড ব্যাচের ক্লাস অলরেডি রানিং আছে। দ্রুত ভর্তি হয়ে যাও, কোনো কিছু মিস যাতে না করো। তো চলো আজকের অতিরিক্ত কথা না বাড়িয়ে ক্লাসের দিকে চলে যাই। আজকে তৃতীয় ক্লাস শিডিউল অনুযায়ী। তো আজকের ক্লাসের টপিক হচ্ছে খাদ্য, পুষ্টি এবং পরিপাক। খাদ্য, পুষ্টি এবং পরিপাক, ঠিক আছে? পঞ্চম অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায় তোমার জীবের পরিবহন। তাহলে আজকে আমরা এই দুইটা অধ্যায় পড়বো, ঠিক আছে? আর্ট করতে ভালো লাগতেছে ভাইয়া, খালি আর্ট করতেছে। যাই হোক, তাহলে আমরা 5-6 অধ্যায় পড়বো। তাহলে 5 অধ্যায় কত পেজে শুরু হচ্ছে? 84 পেজে। তো চলো 84 পেজে চলে যাই। কত পেজে আসলো তুমি? 83, ওকে। তাহলে অধ্যায়ের নাম পঞ্চম অধ্যায়, খাদ্য, পুষ্টি এবং পরিপাক। তো এই অধ্যায় একটু ক্রিটিক্যাল এবং একটু বড়। আচ্ছা, আমরা বেসিক থেকে একদম শুরু করি। তোমরা খাতা কলম নিয়ে বসে যাও। যেটা মার্ক করতে বলবো সেগুলো মার্ক করবা, প্লাস ওগুলো ভালো করে করবা। দেখো, উদ্ভিদে প্রায় 60টি অজৈব উপাদান শনাক্ত করা হয়েছে। 60টি উপাদানের মধ্যে মাত্র 16টি উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য একান্ত প্রয়োজন। অর্থাৎ উদ্ভিদে যে থাকে এর মধ্যে 60টি অজৈব উপাদান শনাক্ত করেছে, যার মধ্যে 16টি বৃদ্ধিতে কাজে লাগে এবং বাকিগুলো বিভিন্ন অন্য কাজে কাজে লাগে। আহ তারপর দেখো, 16টি উপাদানের মধ্যে উদ্ভিদ কোনো উপাদান বেশি পরিমাণে গ্রহণ করে, আবার কোনো উপাদান সামান্য পরিমাণে গ্রহণ করে। তবে দেখো, মাইক্রোনিউট্রিয়েন্ট বা ম্যাক্রোনিউট্রিয়েন্ট উপাদান অর্থাৎ স্বাভাবিক বৃদ্ধির জন্য একদম বেশি পরিমাণে দরকার বা বেশি পরিমাণে গ্রহণ করে, যেমন 10টি রয়েছে। যেমন নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, সালফার, লৌহ। অর্থাৎ এই যে এই 10টা যে উপাদান দেখছো, এই এই 10টা উপাদান উদ্ভিদের যে বৃদ্ধির জন্য একদম খুবই প্রয়োজনীয়। এবং মাইক্রোনিউট্রিয়েন্ট বাকি 6টা যে উপাদান রয়েছে উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য অত্যন্ত সামান্য পরিমাণে প্রয়োজন। তাহলে এখানে দেখো, সামান্য পরিমাণে প্রয়োজন। 6টাকে বলছি আমরা মাইক্রো নিউট্রিয়েন্ট। তাহলে এই 6টার মধ্যে রয়েছে জিঙ্ক, ম্যাগনেসিয়াম, মলিবডেনাম, বোরন, তামা, কপার এবং ক্লোরিন। অর্থাৎ উপরের 6টা ম্যাক্রোনিউট্রিয়েন্ট, যেগুলো অধিক পরিমাণে প্রয়োজন। আর আর নিচের 6টা মাইক্রোনিউট্রিয়েন্ট, যেগুলো একটু কম পরিমাণে দরকার। বুঝতে পারছো? এখন আসো পুষ্টি উপাদানের উৎস সম্পর্কে বা এবং ভূমিকা সম্পর্কে জানি। এখান থেকে তেমন কিছু আসে না, এগুলো আমরা বেসিক থেকে বলছি। যেমন সালোক সংশ্লেষণে কি হয়, কি লাগে, এটিপি, নাক, পিএইচ, এগুলো গত অধ্যায়ে পড়ছিলাম। যে
আমরা জাস্ট মেইন মেইন থিং বোঝাবো, গুলো পড়বো। রোগ টোগ থেকে অতটা আসে না, তারপর একটু দেখে নেই। তাহলে দেখো, নাইট্রোজেনের অভাব হলে পাতাগুলো একটু হলুদ হয়ে যায়, একটু এই প্রক্রিয়া, পাতাগুলো হলুদ হয়ে যাওয়ার প্রক্রিয়াকে ক্লোরোসিস বলে। অর্থাৎ নাইট্রোজেনের অভাবে কি হয়, পাতা হলুদ হয়ে যায়, এই প্রক্রিয়াকে কি বলে, ক্লোরোসিস প্রক্রিয়া বলে। লৌহ, ম্যাগনেসিয়াম, এইগুলোর অভাবেও দশটার অভাবেও ক্লোরোসিস হতে পারে, কারণ এগুলো ক্লোরোফিল উৎপাদনে ভূমিকা রাখে। তো নাইট্রোজেনের অভাবে তো এটা হয় প্লাস তোমার লৌহ, ম্যাগনেসিয়ামের, ম্যাঙ্গানিজের অভাবেও হয়ে থাকে। তারপর দেখো ফসফরাসের অভাবে দেখো পাতার এই যে গোড়া, মানে একদম কর্নারের দিকে যে একদম বেগুনি কালার যে ভাইবটা আসে, সেটা মূলত ফসফরাসের অভাবে হয়ে থাকে। বুঝতে পারছো? তারপর পটাশিয়ামের অভাবে শীর্ষস্থানে, অর্থাৎ পাতার যে হেডিং এ, এই হেডিং অংশটায় কি হয়, তোমার একটু হলুদ ভাব চলে আসে। তারপর দেখো ক্যালসিয়ামের অভাবে পাতার মাছ দিয়ে তোমার এক ধরনের দাগ তৈরি হয়ে যায়। দেখো, পাতার মাছ দিয়ে একদম কালো কালো দাগ হয়ে যায়। তারপর দেখো, আচ্ছা এগুলো ওইভাবে পড়বে না, জাস্ট ওই ক্লোরোসিসটা একদম ভালো করে মনে রাখবা। এই যে ক্লোরোসিসটা যে পড়াইলাম, যে নাইট্রোজেনের অভাবে ক্লোরোসিস হয়। আহ, তো চলো, প্রাণীর খাদ্য ও পুষ্টি সম্পর্কে একটু জানি। খাদ্যের প্রধান উপাদান ও উৎস। আচ্ছা, শরীরে যে আমাদের প্রধান উপাদান রয়েছে, এই উপাদান অনুযায়ী খাদ্যকে তিন ভাগে ভাগ করা যায়: আমিষ, শর্করা, স্নেহ বা চর্বি জাতীয় পদার্থ। তারপর এছাড়াও আরো তিন ধরনের উপাদান দেহের মধ্যে প্রয়োজন, যেমন ভিটামিন, খনিজ লবণ, পানি। বুঝতে পারছো? তাহলে মেইনলি তোমাদের তিন ধরনের: আমিষ, শর্করা, স্নেহ। আর এছাড়াও তিনটি উপাদান: ভিটামিন, খনিজ লবণ এবং পানি। তারপর আমিষের কাজ কি দেখো, দেহের বৃদ্ধিকরণ এবং ক্ষয়পূরণ কাজ। তারপর শর্করার কাজ দেহের শক্তি উৎপাদন করবে, অর্থাৎ শর্করা জাতীয় খাদ্য যেমন ভাত, রুটি, এগুলো শর্করা জাতীয় না, এগুলো তোমাদের শরীরে শক্তি দিবে। আর আমিষ দেহের বৃদ্ধি ঘটাবে। তাহলে শর্করা যত খাবা শক্তি তত পাবা। তারপর আমিষ যত খাবা তত তোমার বৃদ্ধি সাধন হবে, এবং শরীরের ভিতর যেগুলো ক্ষয় থাকবে সেগুলো পূরণ হবে। তারপর স্নেহ বা স্নেহ ও চর্বি জাতীয় খাদ্য দেহে তাপ ও শক্তি উৎপাদন করে, দেহে তাপ ও শক্তি উৎপাদন করে। তারপরে আসো, তারপরে দেখো ভিটামিনের কাজ কি, রোগ প্রতিরোধ করে, শক্তি বাড়ায় এবং রাসায়নিক বিক্রিয়ায় যোগ দেয়। তারপর দেখো খনিজ লবণের কাজ কি, বিভিন্ন জৈবিক কাজে অংশগ্রহণ করে, দেহে দেহে পানি ও তাপের সমতা রক্ষা করে, বিভিন্ন কাজে গুরুত্ব রাখে। তারপর খাদ্য আঁশ বা রাফেজ, পানি শোষণ করে, মলের পরিমাণ বৃদ্ধি করে, বৃহদন্ত্র থেকে মল নিষ্কাশনে সহায়তা করে। অর্থাৎ আঁশ বা রাফেজ পানি শোষণ করে, মলের পরিমাণ বৃদ্ধি করে, বৃহদন্ত্র থেকে মল নিষ্কাশনে সহায়তা করে। এই আমিষটা মানে রাস্তা। তারপর দেখো, আমিষ যে বললাম, আমিষটা আসলে একটু পড়ি। আমিষ বা প্রোটিন, ইংলিশে বলা হয় প্রোটিন জাতীয় খাদ্য। হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন দ্বারা গঠিত। কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন দ্বারা গঠিত। মোস্ট ইম্পর্টেন্ট, আমিষের শতকরা 16 ভাগে নাইট্রোজেন থাকে। আমিষে সামান্য পরিমাণে তোমার সালফার, ফসফরাস, আয়রনও থাকতে পারে, থাকে এগুলা। তো আমিষের যদি উৎস দেখো, এগুলো কোশ্চেনে আসে। দেখো, মাছ, মাংস, মানে বলবে যে আমিষের উৎস নিচের কোনটি: মাছ, মাংস, ডিম, দুধ, ডাল, শিমের বিচি, আবার শুটকি মাছ, চীনা বাদাম ইত্যাদি ইত্যাদি কি আমিষের উৎস। তারপর দেখো, প্রাণীজ আমিষ, অর্থাৎ প্রাণী থেকে কোন কোন আমিষ পাওয়া যায়: মাছ, মাংস, ডিম, পনির, ছানা, কলিজা, যকৃৎ ইত্যাদি প্রাণীজ আমিষ। তারপর উদ্ভিদ থেকে যেগুলো পাওয়া যায়: ডাল, চীনাবাদাম, শিমের বিচি ইত্যাদি উদ্ভিদ আমিষ, এগুলো উদ্ভিদ থেকে পাওয়া যায়। তারপর শর্করা বা কার্বোহাইড্রেট, ইংলিশে বলা হয় কার্বোহাইড্রেট। দিয়ে শর্করার কাজ কি আমরা একটু আগে বললাম, যে শরীরে শক্তি দিবে।
শর্করার প্রধান উপাদান, মৌলিক উপাদান হচ্ছে কার্বন এবং হাইড্রোজেন। কার্বন এবং হাইড্রোজেন। তারপরে আসো এখানে দেওয়া আছে শর্করার শ্রেণীবিভাগ। শর্করাকে কত ভাগে ভাগ করা যাচ্ছে? একে 3 ভাগে ভাগ করা যাচ্ছে গঠনগত ভাবে। এক শর্করা বা মনোমার বিশিষ্ট, তারপর হচ্ছে 2টি মনোমার বিশিষ্ট ডাইমার বা তোমার হচ্ছে দুই শর্করা বিশিষ্ট, এবং হচ্ছে পরেরটা পলিমার বা হচ্ছে তোমার কি বলছি বহু মনোমার বিশিষ্ট। তাহলে এক মনোমার বিশিষ্ট হচ্ছে গ্লুকোজ, দ্বিমনোমার বিশিষ্ট হচ্ছে সুক্রোজ ল্যাকটোজ, বহু মনোমার বিশিষ্ট হচ্ছে তোমার শ্বেতকার বা গ্লাইকোলাইজেন। তাহলে দেখো এগুলার এক্সাম্পল দেওয়া আছে মধু, ফলের রস, তারপর হচ্ছে চিনি, দুধ, চাল, আটা। অর্থাৎ এই যে দেখো আমাদের শরীর কিন্তু হচ্ছে ডিরেক্টলি হচ্ছে 2 মনোমার বিশিষ্ট গ্রহণ করতে পারে না বা বহু মনোমার বিশিষ্ট গ্রহণ করতে পারে না। এগুলো মূলত 1 মনোমার বিশিষ্ট গ্রহণ করে বা গ্লুকোজ টাইপের গ্রহণ করে। তো এগুলো যেগুলো সুক্রোজ ল্যাকটোজ যেগুলো আমরা গ্রহণ করি, বা শ্বেতসার বা গ্লাইকোজেন এগুলো গ্রহণ করি, এগুলো মূলত হচ্ছে গ্লুকোজে গ্লুকোজে কনভার্ট হয়ে যায়, দেন হচ্ছে আমরা শরীরে আমাদের শরীর অ্যাকসেপ্ট করে ওগুলোকে। তার আগে ওগুলো মানে পুষ্টি উপাদানে অ্যাকসেপ্ট করে না। এখানে আর কি ওগুলো বলা আছে আমরা যে প্রধানত চাল, গম ইত্যাদি থেকে শ্বেতসার পাই। কাঁচা খাদ্যে শ্বেতসার সহজে হজম হয় না। এই জন্য চাল, আটা, আলু রান্না করে খায়। খাওয়ার পর শর্করা পরিপাক হয়ে গ্লুকোজে পরিণত হয়। শর্করা, বহু শর্করা পরিপাকের মাধ্যমে সরল শর্করায় পরিণত হয় এবং দেহে গ্রহণযোগ্য হয়। অর্থাৎ আমরা যেটা বললাম যে ডিরেক্টলি হচ্ছে শর্করা বা বহু শর্করা আমাদের শরীর অ্যাকসেপ্ট করতে পারে না বা গ্রহণ করতে পারে না। এগুলো হচ্ছে মূলত হচ্ছে পরিপাকের মাধ্যমে সরল শর্করায় পরিণত হয় এবং দেহ অ্যাকসেপ্ট করে। তারপর দেখো চর্বি একটি প্রয়োজনীয় খাদ্য উপাদান। চর্বির কাজ কি ছিল? তাপ উৎপাদন করা এবং শক্তি উৎপাদন করা। এর হচ্ছে উপাদানগুলো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন মেইনলি। তবে হচ্ছে এর এক্সাম্পল যেমন যকৃৎ, মস্তিষ্ক, মাংস। পেশিতে চর্বি জমা থাকে। চর্বিগুলো কোথায় জমা থাকে সেগুলো বলতেছে। আর চর্বি জাতীয় হচ্ছে তোমার হচ্ছে নরমালি বা কি বলি পনির, ঘি, তারপর হচ্ছে তেল, এগুলো হচ্ছে মূলত চর্বি জাতীয় বা স্নেহ জাতীয়। এখন আসো খাদ্যপ্রাণ বা ভিটামিন। ভিটামিন আবার কয়েক ধরনের, ভিটামিন এ, ডি এবং হচ্ছে ই, কে। এখন তারপর হচ্ছে ভিটামিন পানিতে দ্রবণীয় আছে কিছু, চর্বিতে দ্রবণীয়। আচ্ছা, এখান থেকে কোশ্চেন যেটা আসে যে পানিতে দ্রবণীয় ভিটামিন কি? মনে রাখবা বিসি। বিসি হচ্ছে পানিতে দ্রবণীয়, বিসি ভিটামিন বিসি পানিতে দ্রবণীয়। আর হচ্ছে এই কেডি হচ্ছে তোমার, এই কেডি হচ্ছে তোমার চর্বিতে দ্রবণীয়। তাহলে পানিতে বিসি। তারপর আসো খনিজ লবণ। তারপর দেখো পানি, পানির অপর নাম জীবন। এগুলা পড়ে নিলে বুঝতে পারবা। পূর্ণবয়স্ক একজন মানুষের দেহে গড়ে এত ওজনের পানি প্রয়োজন মানে থাকে। তারপরে হচ্ছে দেখো দূষিত পদার্থ নিয়ে খাদ্য আঁশ, সেগুলো একটু ব্যাখ্যা করে দেওয়া আছে, অত ব্যাখ্যা করার দরকার নাই। তারপরে আদর্শ খাদ্য বা খাদ্য পিরামিড। আদর্শ খাদ্য বা খাদ্য পিরামিড বলতে এমন কিছুকে বোঝাচ্ছে আমাদের শরীরে দৈনিক যতটুকু যে পরিমাণ খাদ্য প্রয়োজন সেটাকেই মূলত আদর্শ খাদ্য পিরামিড বলা হয়। যেমন আমাদের শরীরে দেখো উপর দিকে কমে যাচ্ছে, এই যে দেখো কমে যাচ্ছে লেয়ার গুলো। অর্থাৎ স্নেহ একটু কম খেলেও চলে, তারপর ভিটামিন একটু বেশি খেতে হয়, তারপর হচ্ছে আচ্ছা আমিষ একটু বেশি খেতে হয়, তার চেয়ে বেশি খেতে হয় ভিটামিন, তার চাইতে বেশি খেতে হয় হচ্ছে শর্করা জাতীয় খাদ্য। তো কোন লেভেলের খাদ্য কত পরিমাণ বেশি খেতে হয়? তাহলে সবচেয়ে বেশি খেতে হয় শর্করা এবং সবচেয়ে কম হচ্ছে স্নেহ জাতীয় বা ফ্যাট। উম
এগুলো হচ্ছে অনেক 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 ডিটেলস দেওয়া আছে, এগুলো তোমাদের পড়ার দরকার নাই। এগুলো থেকে আসলে তোমরা স্কিপ করে যাবা যদি আসে না। বুঝতে পারছো? এখন আসো পুষ্টির অভাবে যে রোগগুলা হয়ে থাকে। গয়টার, যেটা আমরা গলগন্ড নামে পরিচিত, এটা কেন হয়ে থাকে? চলেন খুঁজে বের করি কেন হয়ে থাকে। খাবারে আয়োডিনের অভাবে গয়টার বা গলগন্ড রোগের অন্যতম কারণ তাহলে হচ্ছে খাবারে আয়োডিনের যখন অভাব হয় তখন এই ধরনের রোগ হয়। যেমন সমুদ্র থেকে দূরে উত্তরবঙ্গ পার্বত্য এলাকার মাটিতে আয়োডিন কম থাকার কারণে এই ধরনের সমস্যা বেশি হয়ে থাকে মানুষের। অর্থাৎ তোমার হচ্ছে মেনলি গলগন্ড রোগ হচ্ছে আয়োডিনের অভাবে হয়ে থাকে। আর এগুলো কোথায় বেশি হয়ে থাকে? উত্তরবঙ্গের অঞ্চলে। যেমন হচ্ছে সমুদ্রের পৃষ্ঠের সাইডে যেগুলো বসবাস করে যে মানুষগুলো, ওগুলো হয় না কেন? কারণ সমুদ্রে তো হচ্ছে লবণাক্ত পানি, আর লবণাক্ত পানি সমুদ্রের সাইডবর্তী এলাকায় পার্শ্ববর্তী এলাকায় তোমার ছড়াই ছিটায় থাকে। তার কারণে ওখানে আয়োডিনের অভাব হয় না। কিন্তু এই যে দেখো উত্তরবঙ্গের এলাকাগুলোতে, এগুলো কিন্তু সমুদ্র থেকে অনেক দূরে। তো এগুলোতে মেনলি হচ্ছে আয়োডিন থাকে না বা অভাব পড়ে যায়, যার কারণে মূলত তোমাদের হচ্ছে এই ধরনের রোগ হয়ে থাকে। তারপরে দেখো রাতকানা, ভিটামিন এ এর ছোটবেলা থেকে পড়ে আসছো, ভিটামিন এ এর অভাবে চোখ ক্ষতিগ্রস্ত হয়ে জেরোফথ্যালামিয়া নামক রোগ হয়। ভিটামিন এ এর অভাব যদি তুমি পূরণ না করতে পারো, এটার পরিমাণে এই রোগটার যে জেরোফথ্যালমিয়া, মাত্রাটা তীব্রতা বেড়ে যায়, যার কারণে হচ্ছে তোমার রাতকানা রোগটা বেশি হয়ে যায়, অধিক পরিমাণে বৃদ্ধি হয়ে যায়। তারপরে এটা থেকে মানে রোগ থেকে প্রতিরোধের উপায় হচ্ছে তোমার মাছের বা ভিটামিন এ জাতীয় আসলে খাবারগুলো খাওয়া, যেমন যকৃৎ, যকৃতের তেল, কলিজা, সবুজ শাকসবজি, রঙিন ফলমূল ইত্যাদি ইত্যাদি খেলে ভিটামিন এ জনিত যেগুলো সমস্যা এগুলো সলিউশন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তারপর রিকেটস, ভিটামিন ডি এর অভাবে হয়ে থাকে। মোস্ট ইম্পর্টেন্ট, ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয়ে থাকে? রিকেটস। অন্ত্রে ক্যালসিয়াম শোষণ, দাঁত গঠন, হাড় এবং প্রভৃতি শরীরবৃত্তীয় কাজে ভিটামিন প্রয়োজন। দুধ, মাখন, তারপর হচ্ছে কড লিভার তেল, আঙ্গুরের তেল, এ প্রচুর পরিমাণ ভিটামিন থাকে। এবং সূর্যের আলো যেটা প্রাকৃতিক ভাবে আমরা পেয়ে থাকি, এটাতে হচ্ছে ভিটামিন ডি পেয়ে থাকি। তাহলে ভিটামিন ডি এর অভাবে রিকেটস রোগ হয়ে থাকে। তারপর রক্তশূন্যতা, অ্যানিমিয়া বলা হয় ইংলিশে। এটা কেন হয়ে থাকে? আচ্ছা, রক্তে যখন হিমোগ্লোবিনের ঘনত্ব স্বাভাবিকের তুলনায় কমে যায় তখন মূলত হচ্ছে তোমার কি হয়ে থাকে? রক্ত শূন্যতা বা অ্যানিমিলিয়া হয়ে থাকে। খাদ্যের মুখ্য উপাদান লৌহ, ফলিক অ্যাসিড, ভিটামিন বি ইত্যাদি অভাব ঘটলে এ রোগ দেখা যায়। অর্থাৎ মেইনলি তোমার হচ্ছে হিমোগ্লোবিন কমে গেলে। আর হিমোগ্লোবিন কেন কমে যায়? লৌহ, লৌহ, ফলিক অ্যাসিড, ভিটামিন বি ইত্যাদির অভাব ঘটলে। তারপর আসো রক্ত স্বল্পতা, শতাধিক কারণ জানা গেছে। আচ্ছা যাই হোক, অনেক কারণ থাকতে পারে। 15 থেকে 45 বছর এবং হচ্ছে গর্ভবতী বা মানুষের বেশি হয়ে থাকে মূলত রক্ত শূন্যতা। তাহলে দেখো রক্ত শূন্যতা কাদের বেশি হয়ে থাকে? 15 থেকে 45 বছরের মেয়েদের বা গর্ভবতী নারীদের বেশি হয়ে থাকে। অবশ্য পুষ্টির উপাদান ও শক্তি দিয়ে তেমন কিছু নাই। তারপর দেখো খাদ্যের পরিমাণ ও একক। তাহলে এখান থেকে 1 কিলো ক্যালোরি সমান সমান হচ্ছে 4.4.2 কিলো জুল। অর্থাৎ 1 কিলো খাদ্য কিলো ক্যালোরি বা 1 কিলো ক্যালোরি সমান সমান 4.2 কিলো জুল। ওকে। আর হচ্ছে শর্করা যদি তুমি হচ্ছে 1 গ্রাম খাও তাহলে তোমার হচ্ছে ক্যালোরি পাবে হচ্ছে 4
খাদ্য ক্যালোরি, আমিষ 1 গ্রামে হচ্ছে তোমার থাকছে 4 খাদ্য ক্যালোরি, এবং চর্বিতে হচ্ছে থাকছে 9 খাদ্য ক্যালোরি। অর্থাৎ এই ছকটা একটু ভালো করে পড়ে নেবা, কত কোনটাতে কত গ্রামে কত গ্রাম ক্যালোরি থাকে, খাদ্য ক্যালোরি থাকে। আচ্ছা, ম্যাথটা দেওয়া আছে, তোমার মনে হয় দেওয়া পড়ার দরকার নেই। তো হচ্ছে বিএমআই, ব্যাসাল মেটাবলিক রেট, অর্থাৎ বিশ্রামরত অবস্থায় ব্যবহৃত শক্তির পরিমাণ নির্দেশ করে। বিএমআই, বডি ম্যাস ইনডেক্স, মানবদেহের গড়ন চর্বির একটি সূচক নির্দেশ করে। তো কোনো পরিমাপের ওয়ে তো এগুলো মনে হয় আসে না। জাস্ট তোমরা বিএমআই সূত্রটা মনে রাখবা, বা লটা বিএমআই দেহের ওজন ভাগ দেহের উচ্চতা স্কোয়ার। দেহের উচ্চতা তোমরা মিটারে কনভার্ট করবা, কত মিটার, এবং ওজন কত স্কোয়ার করে দেখবা। তারপর হচ্ছে বিএমআই এর সঠিক, দেখো সঠিক ওজন হচ্ছে 18.5 থেকে 24.9। অর্থাৎ এটা একদম স্ট্যান্ডার্ড মান। তারপর মেয়েদেরও 18.5 থেকে 24, অর্থাৎ একদমই শুকনো হওয়া যাবে না, প্লাস একটু মোটাও হওয়া যাবে না, একদম মোটা হওয়া যাবে না। অর্থাৎ তোমাকে থাকতে হবে একদম পারফেক্ট। তাহলে পারফেক্ট বিএমআই কত? 18.5 থেকে 24.9। ওকে। আর হচ্ছে শরীর চর্চা ও বিশ্রাম, শরীর চর্চা আমাদের কেন জরুরি। তারপর দেখো খাদ্যদ্রব্য সংরক্ষণ ও রাসায়নিক পদার্থের ব্যবহার। খাদ্যদ্রব্য সংরক্ষণ ও রাসায়নিক পদার্থের ব্যবহার, এদিকে রিডিং করলে কিভাবে, যে কিভাবে খাদ্যদ্রব্য সংরক্ষণ করা হয় এখানে এগুলো বলা আছে। দেখো, অ্যান্টিবায়োটিক মাছ ও পশু খাদ্যে ব্যবহারের ফলে প্রাণীর শরীরে জমা হয়। শুধু অনুমোদিত, শুধু রেজিস্টার্ড চিকিৎসা পরামর্শ মোতাবেক ব্যবহার করতে হয়। তারপর ফরমালিনের কাজ কি? মর্গে লাশ সংরক্ষণ, তারপর হচ্ছে মাছ ফলমূল এগুলো হচ্ছে সংরক্ষণের জন্য। তারপর কীটনাশক শাকসবজি ইত্যাদি দীর্ঘদিন মানে বালাইনাশক হিসাবে কাজ করা হয়। তারপর হচ্ছে বাণিজ্যিক রং, যেগুলো হচ্ছে আইসক্রিম বা শরবত ইত্যাদিতে ব্যবহার করা হয়। হেভি মেটাল, মাছ বা পশু খাদ্যে ব্যবহৃত অখাদ্য উপাদান প্রাণীর শরীরে জমা হয়, অর্থাৎ এগুলোতে ব্যবহার করা হয় হেভি মেটাল। তারপর রাসায়নিক পদার্থ, কাঁচা ফল টমেটো পাকাতে মাত্রা অতিরিক্ত কার্বোহাইড্রেট ও বিভিন্ন রাসায়নিক পদার্থের অনুমোদিত ব্যবহার করা। তারপর জীবাণু, খাদ্য উপাদান, আচ্ছা এগুলো দরকার নাই, তোমাদেরকে যেগুলো মার্ক করে দিলাম এগুলো পড়ে নাও। তো বাণিজ্যিক রং কোথায় কোথায় ব্যবহার করা হয়, ফরমালিন, কীটনাশক। তারপর হচ্ছে পরিপাক। পরিপাক বলতে আমরা যেগুলো হচ্ছে খাদ্য গ্রহণ করি আমাদের শরীরে, যেগুলো কাজ করার জন্য একদম প্রসেস আছে, এগুলোকে বলা হচ্ছে পরিপাক। তো খাদ্য আমাদের দেহে শোষিত হওয়ার জন্য 2 ভাগে হয়, একটা হচ্ছে যান্ত্রিক প্রক্রিয়া আর একটা হচ্ছে রাসায়নিক প্রক্রিয়া। যান্ত্রিক প্রক্রিয়া কাকে বলছে? খাদ্যদ্রব্য মুখ গ্রাহকের দাঁতের সাহায্যে চিবানো হয়। প্রথমত চিবানোর ফলে খাদ্যবস্তু ছোট ছোট টুকরায় পরিণত হয়। পাকস্থলীর অন্ত্রের মধ্যে টুকরোগুলো খাদ্য মন্ডে, অর্থাৎ খাদ্য মন্ডে পরিণত হয়। অর্থাৎ জ্বর কিভাবে বোঝাবো, ধরো বলের আকৃতির ধারণ করে, ওই টাইপের কিছু একটা। তারপর হচ্ছে রাসায়নিক প্রক্রিয়া, বিক্রিয়া। রাসায়নিক প্রক্রিয়া পরিপাকের দ্বিতীয় ধাপ, পরিপাক রসের এনজাইম, অর্থাৎ আমাদের যেগুলা এনজাইম আছে ভিতরে, ওগুলোর সাহায্যে এই যে খাদ্য মন্ড যেটা তৈরি হলো, এগুলো পরবর্তী ধাপে প্রসেস হয়ে একদম আমাদের শরীরের উপযোগী হয়ে যায় বা শরীর থেকে বের হয়ে যায়। তারপর হচ্ছে পরিপাক তন্ত্র বা পৌষ্টিক তন্ত্র। খাদ্যদ্রব্য পরিপাকের জন্য মানবদেহের পরিপাক তন্ত্র বা পৌষ্টিক তন্ত্র নামে একটি আলাদা তন্ত্র রয়েছে, যে তন্ত্রের সাহায্যে খাদ্যদ্রব্য ভেঙে গ্রহণ উপযোগী হয় এবং শোষিত হয়, তাকে বলা হচ্ছে পৌষ্টিকতন্ত্র। তাহলে পৌষ্টিকতন্ত্র কাকে বলা হচ্ছে? যে তন্ত্রের সাহায্যে খাদ্যদ্রব্য ভেঙে দেহের গঠন উপযোগী উপাদানে পরিণত হয় এবং শোষিত হয়, তাকে পৌষ্টিকতন্ত্র বলা হচ্ছে। তারপর পৌষ্টিক নালী, যে নালিকার মাধ্যমে পরিপাকগুলো কাজ হয়ে থাকে তাকে পৌষ্টিক নালী বলা হয়। পৌষ্টিক নালীর কিছু অংশ আছে, যেমন মুখ এবং মুখ গহ্বর। তারপর হচ্ছে দাঁত। দাঁত কত প্রকার এখানে আছে? দাঁত 4 ধরনের: কর্তন দাঁত, ছেদন দাঁত, অগ্রপেশন দাঁত, পেশন দাঁত। আহ, দাঁতের গঠন অনুযায়ী দাঁতকে হচ্ছে
এটা হচ্ছে তিনটি অংশ থাকে, মুকুট অংশ, মূল অংশ, গ্রীবা অংশ, অর্থাৎ একদম মাথায় যে অংশটা সেটা হচ্ছে মুকুট। মূল, এটা হচ্ছে মূল অংশ নিচেরটা, আর গ্রীবা হচ্ছে মিডল লাইনটা। তাহলে এটা যদি দাঁত হয়, মুকুট, গ্রীবা, মূল অংশ। আহ তো এখান থেকে এইগুলোই। পাকস্থলী কি? স্টোমাক, যেখানে খাদ্য জমা হয়। তারপর হচ্ছে ক্ষুদ্রান্ত, বৃহদন্ত্র। এগুলো জাস্ট একটু রিডিং পড়ে নেবা, বুঝে যাবা। তারপর দেখো যকৃৎ। এখন আসলে যকৃতের ইম্পর্টেন্ট হচ্ছে পিত্তরস। মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি হচ্ছে যকৃৎ। এটার রং হচ্ছে লালচে খয়েরি, ঠিক আছে। এখানে হচ্ছে তোমার পিত্তরস তৈরি হয়। অগ্নাশয় পাকস্থলীর পিছনে অবস্থিত। অগ্নাশয় অগ্নাশয় থেকে হচ্ছে অগ্নাশয় রস নিঃসৃত হয়। প্যানক্রিয়াস থেকে অগ্নাশয় রস নিঃসৃত হয়। তারপর গ্যাস্ট্রিক থেকে গ্যাস্ট্রিক জুইস নিঃসরণ হয়। এগুলো হাই লেভেলের পড়া, তো দরকার নেই। তারপর আসো মুখের পরিপাক। কোন জায়গায় আসলে কিভাবে পরিপাক হচ্ছে অত কি মনে হয় কোশ্চেন হয় না তোমার, তো এগুলোকে স্কিপ করি। তো এই অধ্যায়টা ছিল এতটুকুই। আসো এখন আমরা যেগুলো দাগাই দিলাম ওগুলো ভালো করে পড়ে নিবা, প্লাস যেগুলো রিডিং করতে বললাম ওগুলো রিডিং করে মার্ক করে, যেগুলো মানে হচ্ছে ইম্পর্টেন্ট সেগুলো পড়বা ভালো করে। এখন আসো জীবে পরিবহন অর্থাৎ উদ্ভিদ জীবে পানি বা খনিজ লবণ যে মাটি থেকে গ্রহণ করে একদম পাতায় পৌঁছায় দেয়, এবং পাতা থেকে আবার খাদ্য তৈরি করে এবং সারা দেহে পৌঁছায় দেয়, এগুলোকে বলতেছে মূলত পরিবহন। তারপর দেখো পানির অপর নাম জীবন। তোমরা জানো পানি ছাড়া জীব বাঁচতে পারে না। আমাদের দেহে যে কোষ থাকে, কোষের ভেতর যে প্রোটোপ্লাজম থাকে, প্রোটোপ্লাজমের প্রায় 90% হচ্ছে পানি। এই কারণে পানিকে বলা হয় ফ্লোর অফ লাইফ। ইমবাইবেশন প্রক্রিয়া তোমরা পড়েছো, যে যে কাঠ জাতীয় যে উদ্ভিদ ইয়ে পদার্থ আছে, এগুলো যে পানিতে ভিজালে পানি যে শোষণ করে, এগুলোকে বলছি হচ্ছে শোষণ করার প্রক্রিয়াটাকে কি বলছি? ইমবাইবেশন প্রক্রিয়া। এগুলো কেন শোষণ করে? কেননা হচ্ছে তোমার এগুলো হচ্ছে কলয়েড ধারণী পদার্থ, যেগুলো হচ্ছে পানি প্রিয় পদার্থ, অর্থাৎ পানি শোষণ করে থাকে। এই কারণে এগুলোকে বলছি আমরা কলয়েডধর্মী পদার্থ। আর এই যে কলয়েডধর্মী পদার্থ যে যে প্রক্রিয়া পানিগুলো শোষণ করে, এগুলোকে বলছি আমরা ইমবাইবেশন প্রক্রিয়া। ব্যাপন কাকে বলে? যেমন হচ্ছে আমরা যদি নর্মাল এক্সাম্পল দিই, তোমার রুমে যদি হচ্ছে পারফিউম যদি এক জায়গায় স্প্রে করো, ওটা কিন্তু পুরো রুমে ছড়াই যায়। এই যে ছড়ানি যাওয়ার এক জায়গা থেকে ছড়াই যাওয়ার প্রক্রিয়াটা, এটা হচ্ছে ব্যাপন প্রক্রিয়া। অর্থাৎ বেশি ঘনত্ব তুমি যখন ছড়াই দিলে, ওখানে কি বেশি ঘনত্ব ছিল না? রানিং কিন্তু সেই সময়টার জন্য বেশি ঘনত্ব ছিল, তখন হচ্ছে ওটা চারোদিকে ছড়াই যায়, একদম সেম ঘনত্ব তৈরি করে। যেটা এখানে বলছে যে বেশি ঘনত্বের এলাকা থেকে কম ঘনত্বের এলাকায় ছড়িয়ে পড়াকে, যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো দ্রব্যের অণু বেশি ঘনত্বের এলাকা থেকে কম ঘনত্বের এলাকায় ছড়িয়ে পড়ে, তাকে বলা হচ্ছে ব্যাপন প্রক্রিয়া। তো এখানে বলা হচ্ছে একই বায়ুচাপে কোনো একটি দ্রবণ দ্রাবকের ব্যাপন চাপের পার্থক্যকে হচ্ছে দেওয়া হচ্ছে কি বলা হচ্ছে? পার্থক্যকে ব্যাপন চাপ ঘাটতি বলা হচ্ছে। আর দেখো অভিস্রবণ প্রক্রিয়া একটু ডিফিকাল্ট, এখানে সংজ্ঞাটা মেবি এর সংজ্ঞা দেওয়া আছে। ওকে, দেখো সংজ্ঞাটা একটু বড় যদিও, এক এক দুইবার বুঝাই দেয়। যদি দুটি ভিন্ন ঘনত্বের দ্রব এবং দ্রাবক দ্রব এবং দ্রাবক দ্রাবক বলতে হচ্ছে পানি, এবং দ্রব হচ্ছে বলতে মিশ্রণকে বোঝাবে কোনো কিছু, একটি বৈষম্যবদ্ধ পদার্থ দ্বারা ভাগ করে দিলাম। ধরো এখানে হচ্ছে দ্রব থাকছে, এখানে দ্রবণ দ্রাবক থাকছে। বৈষম্যবদ্ধ পদার্থ দ্বারা আলাদা করা হলে তাহলে কিছুক্ষণের মধ্যে দুটি দ্রবণের ঘনত্ব সমান সমান হয়ে যাবে। অর্থাৎ
এই যে দ্রব আছে, দ্রব থেকে দ্রবণ গুলো এই পানির দিকে, যে দ্রাবক আছে এই পানির দিকে কিন্তু ছড়াই যাবে। তো এই পানির দিকে ছড়াই যাবে। ও কোথায় ছিলাম? হ্যাঁ, যে বৈষম্য ভিত্তিক পদ্ধতি আলাদা করলা, আলাদা করা হয় তাহলে কিছুক্ষণের মধ্যে ঘনত্ব সমান হয়ে যাবে। একই দ্রব ও দ্রাবক যুক্ত দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণ একটি বৈষম্য ভিত্তিক পদ্ধতি দ্বারা আলাদা করা হলে দ্রাবক তার নিম্ন ঘনত্ব থেকে ঘনত্বের দ্রবণ থেকে উচ্চ ঘনত্বের দ্রবণে দ্রাবকের বৈষম্য ভেদ্য পর্দা দ্বারা যে মানে ভেদ করে যে চলে যায় প্রবাহিত হওয়ার এই প্রক্রিয়াকে বলছি আমরা অভিস্রবণ। আচ্ছা, তোমাদেরকে আরেকটা সাইনের মাধ্যমে করি। এটা মনে করো চিনির দ্রবণ, আর এখানে মনে করো পানি। ঠিক আছে, এখানে তো অবশ্যই ঘনত্ব বেশি আছে, এখানে মনে করো এত লেয়ার পর্যন্ত পানি দেওয়া আছে, বাট এখানে চিনি তোমার এতটুক দেওয়া আছে। তো কি হবে, এখানে তুমি যদি বৈষম্য ভেদ্য পর্দা দ্বারা যে আলাদা করো তাহলে কি হচ্ছে, এই পানিগুলো বৈষম্য ভেদ্য পর্দা ভেদ করে এখানে চলে আসে, হয়ে এখানে হচ্ছে তোমার এই ঘনত্বটাকে সেম করে, অর্থাৎ এই দিকে যেমন ঘনত্ব আছে এই দিকেও সেম ঘনত্ব তৈরি করে। এই যে এই ঘনত্ব তৈরি করার প্রক্রিয়াটাকে বলছি অবিস্রবণ প্রক্রিয়া। বুঝতে পারছো? আই হোপ বুঝতে পারছো। তারপর আসো আহ পানি শোষণ। উদ্ভিদ কিভাবে পানি শোষণ করে? সাধারণত উদ্ভিদ তার মূলরমের মাধ্যমে মাটির কৌশিক পানি শোষণ করে। প্রস্বেদনের ফলে পাতার কোষে ব্যাপন চাপ ঘাটতির সৃষ্টি হয়। অর্থাৎ দেখো, সাধারণত উদ্ভিদ তার মূলরম অর্থাৎ মূল দিয়ে পানি শোষণ করে থাকে, কৌশিক শোষণ করে থাকে প্রস্বেদনের ফলে। প্রস্বেদন বলতে হচ্ছে পাতা থেকে যে পানিগুলো বাইরে চলে যাওয়ার প্রক্রিয়াটা, এটাকে বলছি আমরা প্রস্বেদন। এখানে কি নাই প্রস্বেদন? পরে মনে হয় আছে। আচ্ছা, প্রস্বেদনের ফলে উপরে যে পানির একটা ঘাটতি তৈরি হয়, এটা আসলে মূল রমের দ্বারা মানে উপর দিকে টেনে নিয়ে যায়, এটা ঘাটতিটা পূরণ করে। এবার হচ্ছে খনিজ লবণ শোষণ। উদ্ভিদ হচ্ছে মাটি থেকে খনিজ লবণ শোষণ করে, তারপর তার মধ্যে হচ্ছে নিষ্ক্রিয় শোষণ রয়েছে, সক্রিয় শোষণ রয়েছে। তারপর উদ্ভিদের পরিবহন মূলত দুই ভাবে হয়। জাইলেমের মাধ্যমে, জাইলেম মানে যাবে, নিচ থেকে উপর দিকে যায় খনিজ লবণ, খনিজ লবণ ইত্যাদি পাতায় পৌঁছায়, এবং ফ্লোয়েমের মাধ্যমে যে খাদ্য যে তৈরি হলো উপরে পাতায় যে খাদ্য তৈরি হয়, এটা ফ্লোয়েম টিস্যুর মাধ্যমে বিভিন্ন হচ্ছে ডালে যাবে বা নিচের দিকে যাবে যেখানে যেখানে প্রয়োজন। বুঝতে পারছো? তারপর পানি ও খনিজ পদার্থ পরিবহন। আমরা ইতিমধ্যে খাদ্য অভিস্রবণ ব্যাপন সম্পর্কে কিছু ধারণা পেয়েছি। আচ্ছা, যাই হোক, এখন আসো কোষ রস কাকে বলে? কোষের ভিতরকার পানি ও পানিতে দ্রবীভূত খনিজ লবণকে একত্রে কোষ রস বলে। কোষ রস কাকে বলে? কোষের ভিতরে পানি এবং পানিতে দ্রবীভূত খনিজ লবণকে কোষ রস বলে। কোষ রসের আরোহণ। তাহলে হচ্ছে মূল ও পানি খনিজ লবণ শোষণ করে, মূল পানি এবং লবণ শোষণ করে। কোষ রস বিভিন্ন প্রক্রিয়ার প্রভাবে ধীরে ধীরে উপরের দিকে উঠতে থাকে, অর্থাৎ কোষের ভিতর যে পানিগুলো আছে বা লবণগুলো আছে এগুলোকে বলছি আমরা কোষ রস। এগুলো হচ্ছে ধীরে ধীরে উপরের দিকে যেতে থাকে। তারপরে দেখো, এখানে বলতেছে প্রথম ধাপে অভিস্রবণ, পরের ধাপে ব্যাপন, পরের ধাপে প্রস্বেদনের চাপ সৃষ্টি হয়। আচ্ছা, এগুলো পড়ার দরকার নেই। এই যে প্রস্বেদন, পানি ছাড়া জীবন কল্পনা করা যায় না। উদ্ভিদ প্রধানত মূল দিয়ে তার প্রয়োজনীয় পানি শোষণ করে। শোষিত পানির অতি সামান্য অংশ উদ্ভিদের বিভিন্ন জৈবিক কার্যাবলীতে ব্যয় করে। অবশিষ্ট পানি উদ্ভিদের বায়বীয় অংশ দিয়ে বাষ্পাকারে বাইরে বের হয়ে যায়। সাধারণত স্থলজ উদ্ভিদ যে শরীরবৃত্তীয় প্রক্রিয়ায় তার বায়বীয় অঙ্গের মাধ্যমে বাষ্পাকারে পানি বের করে দেয়, সেটাই হচ্ছে প্রস্বেদন বা বাষ্পমোচন প্রক্রিয়া। অর্থাৎ উদ্ভিদ যেগুলো প্রয়োজনীয় সেগুলো ইউজ করলো, বা বাদ বাকি গুলো যেগুলো এক্সট্রা আছে সেগুলো হচ্ছে পাতার মাধ্যমে বা শরীরের মাধ্যমে দেহের বাইরে যে বের করে দেয়, এটাকে বলছি আমরা প্রস্বেদন প্রক্রিয়া। তারপর হচ্ছে পত্ররন্ধ্রীয় প্রস্বেদন। আসলে প্রস্বেদন
অনেক ভাবে হয়ে থাকে, যেমন পাতা দিয়ে, পাতার মধ্যে এগুলো ছিদ্র থাকে ছোট ছোট, যেগুলো অন্বেষণ যন্ত্র দিয়ে দেখা পসিবল, এগুলো দিয়ে মূলত বের হয়। এগুলোর মাধ্যমে মূলত 90 থেকে 95% হয়ে থাকে। তারপরে দেখো কিউটিকুলার প্রচ্ছেদন, অর্থাৎ বহিতক বিশেষ, অর্থাৎ উদ্ভিদের যে হচ্ছে মনে করো গাছ যদি এমন থাকে, এই যে কি বলবো, শরীর গুলা থেকে যেগুলো বের হচ্ছে এগুলোকে বলছি আমরা, আচ্ছা, আবরণ ভেদ করে বের হয়ে যাচ্ছে, এগুলোকে বলছি আমরা কিউটিকুলার প্রচ্ছন্ন। তারপর হচ্ছে লেন্টিকুলার প্রচ্ছন্ন, কাণ্ডে এই যে বাকল থেকে যেগুলো হচ্ছে মূলত বাকলের ছিদ্র থেকে যেগুলো বের হয়ে যাবে সেগুলোকে বলছে লেন্টিকুলার প্রচ্ছন্ন। এবার কিছু প্রভাবক রয়েছে, বাহ্য প্রভাবক, আসলে কিভাবে প্রচ্ছন্নের উপরে প্রভাব ফেলে, তাপমাত্রা, আপেক্ষিক আর্দ্রতা, আলো, বায়ু প্রবাহ, এগুলো হচ্ছে মেনলি বাইরে থেকে ইফেক্ট ফেলে প্রচ্ছন্নের স্পিডটা বাড়ানোর ক্ষেত্রে। তারপর অভ্যন্তরীণ প্রভাবক, মানে ভিতর থেকে কোন কোন উপাদানগুলো প্রভাব ফেলে। তারপর আসলে মানব দেহে রক্ত সংবহন তন্ত্র। আমরা এতক্ষণ বললাম যে গাছে কিভাবে পানি উপরে যায় বা খনিজ লবণ উপরে যায়, প্লাস খাদ্য তৈরি হয় কিভাবে ডিস্ট্রিবিউট হয়, এখন বলবো হচ্ছে মানব দেহে রক্ত সংবহন তন্ত্র। তারপর দেখো রক্ত দেহের দেহের বিভিন্ন অঙ্গে গিয়ে পৌঁছায়, সরাসরি পৌঁছায়। আচ্ছা, আমরা যদি একটু উপর থেকে পড়ি, মানব দেহের রক্ত প্রবাহ কেবল হৃৎপিণ্ড ও রক্তনালীর মধ্যে সীমাবদ্ধ থাকে, কখনো এর বাইরে যায় না, অর্থাৎ হৃৎপিণ্ড এবং রক্তনালীগুলোর মধ্যেই থাকে। এ ধরনের রক্ত সংবহন তন্ত্রকে বন্ধ সংবহন তন্ত্র বা ক্লোজ সার্কুলেটর বলা হয়। সারা দেহে রক্ত একবার সম্পূর্ণ পরিবহনের জন্য মাত্র 1 মিনিট বা তার চেয়ে কম সময় লাগে। বন্ধ সংবহন তন্ত্রে বড় সুবিধা হলো এই ব্যবস্থায় রক্ত সরাসরি দেহের বিভিন্ন জায়গায় পৌঁছায়। রক্তবাহী নালীর ব্যাসের পরিবর্তনের মাধ্যমে দেহের বিভিন্ন অংশে রক্ত পরিমাণের পরিবাহ রক্ত প্রবাহের পরিমাণ নিয়ন্ত্রণ থাকে। ওকে, আচ্ছা, রক্ত বিভিন্ন অঙ্গে পরিবহন করে দ্রুত হৃৎপিণ্ডে পৌঁছায় ফিরে আসতে পারে। আচ্ছা, রক্ত সম্পর্কে যদি বলি, রক্তের উপাদান, রক্ত এক ধরনের হচ্ছে তরল বিদ্যুৎ কলা, যা হচ্ছে রক্তরস এবং রক্ত কণিকা দ্বারা গঠিত। রক্তরসের বিভিন্ন রক্তরসের জিনিসে বলা হয় প্লাজমা। প্লাজমা বিভিন্ন ধরনের উপাদান দ্বারা তৈরি হয়। আচ্ছা, সাধারণত রক্তরসের পরিমাণ হচ্ছে 55% এবং রক্ত কোষের পরিমাণ হচ্ছে 45%। তো এখানে থাকে বিভিন্ন ধরনের উপাদান, গ্লুকোজ, সুক্রোজ, চর্বি, তারপর হচ্ছে খনিজ, ভিটামিন, হরমোন, অ্যান্টিবডি, বর্জ্য পদার্থ, কার্বন ডাই অক্সাইড, ইউরিক অ্যাসিড। তারপর আসো রক্তকণিকা। রক্তকণিকা মেইনলি হচ্ছে 3 ভাগে ভাগ করা যাচ্ছে: আরবিসি, ডাব্লিউবিসি, প্লাটেলেট, রেড ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল, আর অনুচক্রিকা। তাহলে এখান থেকে মানবদেহে 3 ধরনের রক্তকণিকার মধ্যে লোহিত রক্তকণিকার সংখ্যা সবচেয়ে বেশি। লোহিত রক্তকণিকা প্রতি কিউবিক মিলিমিটারে প্রায় 50 লক্ষ থাকে, আর এদের গড় আয়ু থেকে প্রায় 120। শ্বেত রক্তকণিকা অর্থাৎ হোয়াইট ব্লাড সেলের থেকে প্রায় 500 গুণ বেশি থাকে। তারপর দেখো শ্বেত রক্তকণিকা, এদের হচ্ছে লাইফ টাইম হচ্ছে 15 দিন। 15 দিনের বেশি মানে বেঁচে থাকতে পারে না নর্মালি। তারপর হচ্ছে পার প্রতি ঘন মিলিমিটারে থাকে 4 থেকে 10,000। তারপরে অ্যাগ্রানুলোসাইট, এ ধরনের শ্বেত কণিকার সাইটোপ্লাজম দানাহীন এবং স্বচ্ছ। অ্যাগ্রানুলোসাইটকে আবার 2 রকমের, লিম্ফোসাইট আর একটা হচ্ছে মনোসাইট। এগুলো লাইফ টাইম অনেক কম এবং খুব কম আকারে থাকে। আচ্ছা, আচ্ছা, তাহলে এগুলো চার লাইফ টাইম কত দেখলাম হচ্ছে 15 দিন মেবি। কোথায় গেল? 15 দিন। শীতের মধ্যে এই অ্যাগ্রানুলোসাইট, গ্রানুলোসাইট, মানে 2 ভাগে ভাগ করা যায়। আবার অ্যাগ্রানুলোসাইটকে 2 ভাগে ভাগ করা যায়, লিম্ফোসাইট, মনোসাইট। এখন আসলে অনুচক্রিকা বা থ্রোম্বোসাইট বা প্লাটেলেট, এর লাইফ টাইম আরো কম, 5 থেকে 10 দিন শুধুমাত্র। এদের সাইটোপ্লাজম দানাদার। আচ্ছা, আরেকটা বিষয়, আরবিসি তে, রেড ব্লাড সেলে, মোস্ট ইম্পর্টেন্ট, 2 ধরনের কোষে মূলত নিউক্লিয়াস থাকে না। 2 ধরনের কোষে নিউক্লিয়াস থাকে না, একটা হচ্ছে সিভ কোষ আর একটা হচ্ছে আরবিসি। এখানে কোথায় আছে আরবিসি? আর যাই হোক, আরবিসি তে হচ্ছে মূলত নিউক্লিয়াস থাকে না। এই যে দেখো, রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না।
আরবিসিতে নিউক্লিয়াস থাকে না। ওকে, তাহলে দেখো কেমন স্টার্ট করলাম। ব্লাড গ্রুপ, এখানে দেখো ব্লাড গ্রুপ, কোন ব্লাড গ্রুপে কোন অ্যান্টিজেন থাকে। আচ্ছা, এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো হচ্ছে সর্বজনীন গৃহীতা বা সর্বজনীন দাতা। 1901 সালে হচ্ছে 4টি ব্লাড গ্রুপ আবিষ্কার করা হয় 1901 সালে। আচ্ছা, তাহলে এখানে সর্বজনীন দাতাকে এবং সর্বজনীন গৃহীতাকে। তাহলে দেখো আমরা যদি দেখি সর্বজনীন দাতা, ও মাইনাস হচ্ছে সর্বজনীন গৃহীতা। এবং আচ্ছা দাঁড়াও, এগুলা ভালো করে করতে হবে। এই যে এখানে দেখো রক্তের গ্রুপ, তাহলে দেখো ও পজিটিভ, ও পজিটিভ এ বি, এ বি ও থেকে নিতে পারবে, মানে দান করতে পারবে। তার মানে ও পজিটিভ হচ্ছে দাতা, সর্বজনীন দাতা। আর এ বি দেখো সব গ্রুপ থেকে নিতে পারবে, তাই এ বি হচ্ছে সর্বজনীন গৃহীতা। তাহলে এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এ বি তোমার সর্বজনীন গৃহীতা, এবং ও পজিটিভ হচ্ছে সর্বজনীন দাতা। বুঝতে পারছো? তাহলে এই ব্লাড থেকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস সর্বজনীন দাতা এবং গৃহীতা। দাতা ও পজিটিভ আর গৃহীতা এ বি। বুঝতে পারছো? দুইজন মিলেও গ্রহণ করে আর একজনে দিয়ে দেয় উপর দিক। তারপর হচ্ছে হৃৎপিণ্ডের গঠন। হৃৎপিণ্ডের গঠন কার্ডিয়াম, মনোকার্ডিয়াম। আচ্ছা, হৃৎপিণ্ডের হচ্ছে বক্ষ গহ্বরের বাম দিকে ফুসফুসের মাঝখানে অবস্থান করে। এই হৃৎপেশি নামক বিশেষ ধরনের অনিচ্ছিক পেশি দ্বারা গঠিত। এরা হচ্ছে পেরিকার্ডিয়াম নামক পর্দা দ্বারা গঠিত। বহিঃস্তর হচ্ছে 3 ধরনের পেরিকার্ডিয়াম থাকে: ইপিকার্ডিয়াম, মাইক্রোকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম। অর্থাৎ বাহিরে যে স্তরটা আছে এটাকে বলছে ইপিকার্ডিয়াম, মধ্যস্তরকে মায়োকার্ডিয়াম এবং অন্তঃস্তরকে এন্ডোকার্ডিয়াম বলা হয়। আবার হৃৎপিণ্ডের উভয় অলিন্দ নিলয়ের মাঝে যে ছিদ্রপথ খোলা বন্ধ থাকে তাকে জালক। আচ্ছা, এগুলো পড়ার দরকার নেই। তো হচ্ছে রক্তবাহিকা, যেসব নালীর ভেতর দিয়ে রক্ত প্রবাহিত বা সঞ্চারিত হয় তাকে রক্তনালী বা রক্তবাহিকা বলে। যেমন নালীপথে হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন অংশে রক্ত প্রবাহিত হয়, দেহের বিভিন্ন অংশে থেকে পুনরায় হৃৎপিণ্ডে ফিরে আসে। এবার ধমনী, যেসব রক্তনালীর মাধ্যমে সাধারণত অক্সিজেন সমৃদ্ধ হৃৎপিণ্ড থেকে সারা দেহে বের হয়। ধমনী বলতে মূলত আর্টারি বোঝাচ্ছে, আর্টারি অর্থাৎ একদম পিওর রক্ত শরীরে পৌঁছায় দেবে। আর হচ্ছে আহ রক্তবাহিকা, আরেকটা কি ছিল, ভেইন। শিরা, অর্থাৎ শিরা হচ্ছে কি করবে, শরীরে যেগুলো হচ্ছে পিওর না, ব্লাডের সাথে মিক্সড আছে, ময়লা বা কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি জিনিসগুলো মিক্সড আছে, সেগুলোকে নিয়ে যাবে ভেইন। তো কৌশিক জালিকা, এগুলো মূলত হচ্ছে কি বলে, পেশিরঞ্জ চুলের মতো অতি সূক্ষ্ম রক্তনালী, একে কৌশিক জালিকা বা কৌশিক নালী বলে। এগুলো একদিকে ক্ষুদ্রতম ধমনী, অন্যদিকে ক্ষুদ্রতম শিরার মধ্যে সংযোগ করে, অর্থাৎ সংযোগ করার জন্য কৌশিক জালিকাগুলো কাজে লাগে। তারপর হচ্ছে রক্তচাপ। রক্তচাপের হচ্ছে নর্মাল সাধারণত 180, 120 থেকে 80। আর রক্তচাপকে সিস্টোলিক বলে। প্রথমটি উচ্চমানের। আচ্ছা, উচ্চমানের যদি হয় 100, উচ্চ রক্তচাপকে অর্থাৎ 120-এর উপরে গেলে এটাকে বলবে সিস্টোলিক রক্তচাপ। আদর্শ মান হচ্ছে 120-এর নিচে। নিম্নচাপ অর্থাৎ 80-র নিচে গেলে এটাকে বলবে ডায়াস্টলিক, অর্থাৎ 80-র নিচে গেলে ডায়াস্টলিক। তার মানে 80 থেকে 120-এর মধ্যে থাকতে হবে, তাহলে তোমার হচ্ছে নর্মাল ব্লাড প্রেশার থাকবে। যদি 120-এর উপরে যায় বা 80-র নিচে যায় তাহলে তোমার এটা হচ্ছে সিস্টোলিক বা ডায়াস্টলিকের আন্ডারে পড়ে যায়। এখানে কিছু ডিটেলস আছে। কোলেস্টেরল সম্পর্কে যদি পড়ি, কোলেস্টেরল কি, লো ডেনসিটি লাইপোপ্রোটিন। আচ্ছা, কোলেস্টেরল হাইড্রোকার্বন কোলেস্টেরিন থেকে উৎপন্ন এক ধরনের যৌগ, যেটা হচ্ছে প্রাণীজ কোষের এটি একটি গুরুত্বপূর্ণ উপাদান।
কোলেস্টেরল লিপোপ্রোটিন নামক যৌগ সৃষ্টির মাধ্যমে রক্তে প্রবাহিত হয়। রক্তে তিন ধরনের হচ্ছে লিপোপ্রোটিন থাকে: লো ডেন্সিটি, হাই ডেন্সিটি, তারপর হচ্ছে ট্রাইগ্লিসারাইড গ্লিসারাইড। ওকে, তাহলে এগুলো হচ্ছে তোমার আদর্শ মান আছে, যেমন 1.8-এর নিচে, তারপর হচ্ছে 1.5-এর উপরে গেলে হচ্ছে হাই ডেন্সিটি হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন। লো ডেন্সিটি লাইপোপ্রোটিন হচ্ছে যখন হচ্ছে তোমার 1.8-এর নিচে। আর ট্রাইগ্লিসারাইড অর্থাৎ 1.7-এর উপরে। আহ তো এখান থেকে এতটুকুই। হার্ট অ্যাটাক হয় কেন? দেখো, যখন কারো হৃদযন্ত্রের কোনো অংশে রক্ত জমাট বাঁধার কারণে রক্ত প্রবাহ বন্ধ হয় কিংবা বাধাগ্রস্ত হয়, তখন হৃৎপিণ্ডের হিপ পেশি ক্ষতিগ্রস্ত হয়। ফলে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, করোনারি থ্রোম্বোসিস ইত্যাদি সমস্যার সৃষ্টি হয়, যেগুলোকে এক নামে হার্ট অ্যাটাক নামে পরিচিত। তারপর দেখো, রোগের লক্ষণ দেওয়া আছে, একটু পরে নিবা কি কি কারণে মূলত হার্ট অ্যাটাক বোঝা যায়। তারপর প্রতিকার কি কি করলে তোমার হচ্ছে হার্ট অ্যাটাক হবে না: টেনশন না নেওয়া, তারপর ফাস্ট ফুড ইত্যাদি না খাওয়া, পুষ্টিকর খাবার খাওয়া। এবার বাতজ্বর কাকে বলতেছে? বাতজ্বর মূলত বলতেছে যে হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস, এটা এক ধরনের অণুজীব সংক্রমণের ফলে সৃষ্ট শ্বাসনালীর প্রবাহ, ফুসফু ফুসকুড়িযুক্ত সংক্রামক জ্বর, টনসিল প্রদাহ অথবা মধ্যাকরণের সংক্রামক রোগ রোগ বাতজ্বরের উল্লেখযোগ্য লক্ষণ। তাহলে স্ট্রেপ্টোকক্কাসের কারণে মূলত বাতজ্বর হয়ে থাকে। তারপরে হৃৎপিণ্ডকে সুস্থ রাখার উপায়, কিভাবে সুস্থ রাখবা, এখান থেকে একটু জাস্ট অনেক লেন্থ বড় হয়ে যাচ্ছে, একটু রিডিং করে নিবা, বুঝতে পারবা। আজকের ক্লাস মানে অধ্যায়টা এতটুকুই ছিল। তোমাদেরকে যেগুলো মার্ক করে দিলাম ওগুলো ভালো করে, একদম ভালো করে মনোযোগ দিয়ে মার্ক করে নিছো আশা করা যায়। আর যেগুলো মার্ক গ্যাপ গেছে ওগুলো মার্ক করে নাও, সাইন হাইলাইট করে নাও। আর আগামী দিনের ক্লাসে এই দুইটা অধ্যায়ের উপর এক্সাম হবে, ভালো করে একদম ভালো করে হাই লেভেলের প্রিপারেশন নাও। তোমাদের মার্ক যাতে কারো 90%-এর নিচে না আসে, মার্ক যাতে অবশ্যই অবশ্যই 90% আপ করে। আই হোপ তোমরা বুঝতে পারছো। ভালো করে প্রিপারেশন নাও। আর যদি কোনো ক্লাস সম্পর্কে কোনো কোশ্চেন থাকে বা কোনো প্রবলেম থাকে, অবশ্যই অবশ্যই জানাবে। আমরা ইনশাল্লাহ তোমাদেরকে সর্বোচ্চ চেষ্টা করে সলিউশন দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এতটুকুই। আলবিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।